স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তুত বঙ্গভবন। রাজশাহীতে এখনও চলছে বিভিন্ন জাতের আম বেচা কেনা, সরবরাহ কমে যাওয়ায় দাম বেশি। নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বাড়ছে গাইবান্ধায়, ব্যাহত হচ্ছে মাছ ও জলজ প্রাণীর প্রজনন। এবার বিস্তারিত। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান 88 ভোট। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিউলি, নবনির্বাচিত রাষ্ট্রপতি কখন বঙ্গভবনে আসবেন কিছু জানতে পেরেছেন কি? আর অতিথিরা কি বঙ্গভবনে আসতে শুরু করেছেন? নিরাপত্তা সহ সার্বিক বিষয় আমাদের জানান। আনোয়ারুল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনেই ঠিক বঙ্গভবনের প্রধান ফটক, এবং আজকের ঠিক 7:30টায় অর্থাৎ এখন থেকে 2.5 ঘন্টা পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ গ্রহণ করবেন। এবং শপথ গ্রহণকে ঘিরে ইতিমধ্যে আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। এবং আমি যদি আপনার প্রশ্নের উত্তরে বলি যে এখানে আসলে নিরাপত্তার জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বঙ্গভবন এবং এর আশপাশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং অতিথিদের জন্য চলাচল নির্বিঘ্ন রাখতে আসলে এখানে দুপুরের পর থেকে অর্থাৎ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবং অতিথিদের আসার জন্য সময় ঠিক সন্ধ্যা 6:30 নির্ধারণ করা হলেও আমরা এর মধ্যে দেখেছি যে বিভিন্ন গাড়ি আসলে বঙ্গভবনের গেটে প্রবেশ করতে দেখেছি এবং অতিথিরা আসলে ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং বঙ্গভবনের ভেতরে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অর্থাৎ প্রস্তুতি প্রায় শেষ, এবং বাইরেও একইভাবে নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সব মিলিয়ে আপনাকে যদি বলি যে আসলে সার্বিক প্রস্তুতি রয়েছে। এবং রাষ্ট্রপতি অর্থাৎ নতুন রাষ্ট্রপতি তিনি আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে তিনি আসলে ঠিক 6:45 প্রধানমন্ত্রী তারেক রহমান আসার কথা রয়েছে বঙ্গভবনে, এবং ঠিক তার পরপরই অর্থাৎ 6:50 দিকে নবনির্বাচিত যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গভবনে আসার কথা রয়েছে। এবং যেহেতু শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো প্রস্তুতি, সেই প্রস্তুতিকে ঘিরে আসলে সার্বিক নিরাপত্তা ভেতরে বাইরে দুটো দিকে উভয় দিকে আসলে সমানভাবে নিরাপত্তা চলছে। এবং আপনাকে যদি বলি যে আসলে এক ধরনের উৎসব মুখর যে পরিবেশ সেটা এখন বঙ্গভবনের বাইরে আমরা দেখতে পাচ্ছি। এবং বঙ্গভবনের শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতেও নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা একইভাবে বাড়ানো হয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি আনোয়ারুল, এই শপথ অনুষ্ঠানকে ঘিরে অন্তত 1200 আমন্ত্রিত অতিথি আসবেন এই বঙ্গভবনের এই অনুষ্ঠানে দরবার হলে, যেখানে সন্ধ্যা ঠিক 7:30টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি শপথ গ্রহণ করবেন। এবং এই শপথ অনুষ্ঠানকে ঘিরে এখানে বিদেশি কূটনীতিকরা তারাও আসার কথা রয়েছে। ইতিমধ্যে আপনাকে বলতে পারি যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি সব কিছু সম্পন্ন করা হয়েছে। এবং ইতিমধ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের দরবার হলকেও নতুনভাবে সাজানো হয়েছে। এবং সব মিলে যদি আনোয়ারুল বলি যে নতুন যিনি রাষ্ট্রপতি আসলে সেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে একজন রাজনৈতিক নেতা হিসেবে, মাঠের কর্মী হিসেবে যাকে এতদিন চিনত, তিনি আসলে তার রাজনৈতিক পরিচয় ছাপিয়ে সব মিলে তিনি আসলে দেশের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। আজকে ঠিক সন্ধ্যা 7:30টার যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আসলে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে
তার দায়িত্ব নেবেন। তো সব মিলে বলা যায় যে আসলে বঙ্গভবনের ভেতরে এবং বাইরে সমানভাবে নিরাপত্তা যেমন রয়েছে এবং এক ধরনের উৎসব মুখর পরিবেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আনোয়ারুল, এই ছিল এখান থেকে সর্বশেষ। জি শিউলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম। রাষ্ট্রপতি হচ্ছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তার নামেই রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদের আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠন করতে পারবেন সে বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য নন। সংবিধান তাকে এই ক্ষেত্রে স্বাধীন ক্ষমতা দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন প্রধানমন্ত্রী। কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করতে রাষ্ট্রপতি অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা হলো দ্বন্দ্ব মওকুফ বা কমানোর ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দ্বন্দ্ব রাষ্ট্রপতি মার্জনা স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির পদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। ক্ষমতার সীমাবদ্ধতার বিপরীতে রাষ্ট্রপতির পদটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই বেতন আয়কর মুক্ত। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। এই ব্যয়ের নিরীক্ষা করা হয় না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিমান সুবিধাও রয়েছে। বর্তমানে এর সুবিধার পরিমাণ বছরে 27 লাখ টাকা। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের রাষ্ট্রপতি থাকতে পারেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় আরও 4 জন যুক্ত হচ্ছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি নরসিংদী 2 আসনের সংসদ সদস্য। এছাড়া ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিফ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন শপথ নেবেন। জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমের মৌসুম প্রায় শেষ, তবুও রাজশাহীর হাটগুলোতে এখনও চলছে আম বেচাকেনা। বাজারে মিলছে আশিনা, গৌরমতি ও কাটিমন সহ বিভিন্ন জাতের আম।
কিন্তু সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। আমের মৌসুম শেষ হলেও রাজশাহীর বানেশ্বর বাজারে চলছে আমের কেনাবেচা। দূর দূরান্ত থেকে আম বিক্রয় করতে আসছেন ক্রেতারা। বর্তমান বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গড়মতি আম, এর পাশাপাশি রয়েছে কাটিমন সহ আশিনা ও অন্যান্য জাতের আম। তবে মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে ততই কমছে আমের সরবরাহ, আর এর প্রভাব পড়ছে দামে। এখন আমরা বিক্রি করছি মূলত যে গৌরমতি আমটা আছে, গৌরমতি 6,500 থেকে 6,700 টাকা। আইসনি আছে, গুরুমতি আছে, কাটিমন আছে। তবে কাটিমন বিক্রি হচ্ছে আপনার 5,500 টাকা মন। আমের দাম অনেক বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতা খুবই কম। আম কিনলাম 80 কেজি, এখন তো ডাল সিজন, আমের দামটা একটু বেশি। দেখলাম, খালাম, ভালো লাগলো, আমটা ভালো, ওই জন্য আমি নিলাম 10 কেজি। তবে অন্যান্য জাতের আম কমে আসায় দাম তুলনামূলক সবগুলো একটু বেশি। এ বিষয়ে জানবো এখানকার আড়তদারের কাছ থেকে। গৌরমতি আমের দামটা আপনার 6 থেকে 6,500 টাকা মন, আর কাটিমন আপনার হচ্ছে প্যাকেটটা যাচ্ছে 6 থেকে 6,500, আর খোলাটা ওটা হচ্ছে 5 থেকে 5,500 টাকা মন যাচ্ছে। কৃষকরা এই দুটো আম উৎপাদন করে খুবই খুশি হয়েছে, লাভবান হয়েছে, এবং তারা বলছে যে এই দুটো আম তারা ভবিষ্যতে আরও করবে এবং আমের মৌসুমটা যাতে আরও দীর্ঘায়িত করা যায় সেই ব্যাপারে তারা কাজ করবে। শেষ ভাগের এই সময়ে বাজারে যতই আমের সরবরাহ কমছে ততই বাড়ছে আমের দাম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। গাইবান্ধার নদী ও বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। ওই জাল দিয়ে শিকারের কারণে দেশি প্রজাতির বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার। গাইবান্ধার খাল, বিল এবং নদীগুলোতে ঠিক এভাবেই অবাধে চায়না দুয়ারি জালের ছড়াছড়ি। এই জালের ফলে খাল, বিলগুলো থেকে দেশি প্রজাতির ট্যাংরা, শিং, কই, মাগুর থেকে শুরু করে সকল প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এটি হচ্ছে সেই চায়না দুয়ারি জাল। এই চারকানা ঘরের ভিতরে একটি করে পাড়া অথবা ফাঁদ রয়েছে মাছ প্রবেশ করার জন্য। এই ফাঁদ দিয়ে মাছ একবার প্রবেশ করলে বা কোনো জলজ প্রাণী প্রবেশ করলে সেটি আসলে বের হওয়ার উপায় থাকে না, যার কারণে মূলত এই জালটি নিষিদ্ধ এবং ক্ষতিকর হিসাবে সবার কাছে পরিচিত। জাল এটা খুব ক্ষতিকর, ছোট মাছের পোনাও বাইরে হতে পারে না, মাছ বড় হয় না, আমাদের মাছ পাওয়া যায় না। চায়না জালের মধ্যে পড়লে এই মাছগুলো আর বের হতে পারে না, যার কারণে পোনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেশি মাছ আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। পানির মধ্যে যে ব্যাং, কুচিয়া, পোকা মাকড় যা আছে, শুধু মাছই নয়, সবকিছু ঢুকলে বাইরে পায় না। চায়না দুয়ারি জালের ব্যবহার যারা করছেন তারা স্থানীয় বাসিন্দার এবং পেশায় অনেকেই জেলে। জাল দেওয়া হোক, চায়না জাল হোক, ছুসি জাল হোক, কারেন্ট জাল হোক, এটা দিয়ে মাছ মারি আমাদের পেটের দায়ের জন্য। এখন এটার জন্য যদি কেউ বাধা আসে সেটা তো আমাদের আর করার কিছুই নেই। গাইবান্ধার 7 উপজেলার বিভিন্ন জায়গার খাল এবং নদী নালাতে মৎস্য অধিদপ্তর এই ক্ষতিকর জাল দমনের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও এই জাল দমনে কিন্তু অনেক সময় ব্যর্থ হচ্ছেন। চায়না দুয়ারি জালটা এটা বাংলাদেশে স্প্রেড হয়ে গেছে, তো এটা সরকার প্রজ্ঞাপন করে নিষেধ করেছে, এবং এই নিষিদ্ধ জালটা মানুষ ইউজ করতেছে কারণ এটাতে মাছ ধরা খুব সহজ। নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে, মোবাইল কোর্ট চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ করা না হলে আগামীর দিনগুলোতে জলজ জীববৈচিত্র্যে ব্যাপক হুমকির সম্মুখীন হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই জালের ব্যবহার বন্ধের ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। মহেশখালীতে গত 21 জুলাই এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামে 1 মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি মেরামত করে সচল করা হলেও এখনও নতুন কোনো এলএনজিবাহী কার্গো না আসায় সেখান থেকে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। নগরীর বিভিন্ন গ্যাস স্টেশনে দেখা দিয়েছে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না অনেকে। অনেক স্থানে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পরও গ্যাস না পেয়ে
অনেকে ফিরে যাচ্ছেন। পাশাপাশি বাসা বাড়িতেও কমেছে গ্যাসের চাপ। সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদনে। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র। নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। বুধবার রাতে বন্দরের সালেনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, রিকশার গ্যারেজ লুটের ঘটনায় শেখ সিফাতকে প্রধান আসামি করে মামলা করেছিলেন বুলবুল। মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাতেই বিক্ষোভ করেন ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। পরে বৃহস্পতিবার সকাল 9টা 40 মদনপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। দেশের উচ্চশিক্ষাকে আরও মানসম্মত, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর করতে সাভারে শুরু হয়েছে 2 দিনব্যাপী জাতীয় নীতি নির্ধারণী সংলাপ। ইউজিসির হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশ নিচ্ছেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 65 উপাচার্য। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর, গবেষণা, সুশাসন ও মানসম্মত শিক্ষা গুরুত্ব পেয়েছে। পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, কারিকুলাম সংস্কার এবং শিল্প খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর বিষয়েও মত বিনিময় হয়। প্রথম দিনের আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও শিক্ষা সচিব আহমেদ খালেক। আন্তর্জাতিক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে 6 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান ইমরান খান নিরাপদেই কারাগারে থাকতে পারবেন। এরপর পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে কারাগারে ফেরত নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এর আগে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সরকার পক্ষ। অবশ্য তা সরাসরি খারিজ করে দেন দেশটির সর্বোচ্চ আদালত। 2023 সালের আগস্ট থেকে দুর্নীতিসহ একাধিক মামলায় কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতির কারণে গত 1 বছর ধরে উদ্বেগে সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়াতে প্রায় 1200 বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে 7 দেশ। এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E1 এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও বেআইনি। এর ফলে বহুল আলোচিত দ্বিরাষ্ট্র বাস্তবায়নের সম্ভাবনাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এ অবস্থায় এই প্রকল্প বাস্তবায়নের পথ থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তুত বঙ্গভবন। রাজশাহীতে এখন চলছে বিভিন্ন জাতের আম বেচা কেনা, সরবরাহ কমে যাওয়ায় দাম বেশি। নিষিদ্ধ চায়না জালের ব্যবহার বাড়ছে গাইবান্ধায়, ব্যাহত হচ্ছে মাছ ও জলজ প্রাণীর প্রজনন। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।